নিছক শর্ট সার্কিট নাকি নাশকতা? সচিবালয়ের আগুন কিভাবে লাগলো? এখন সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষা। 7 নম্বর ভবনের পূর্ব পাশে নিয়ন্ত্রণের চেষ্টার সময়ই আগুন লাগে পশ্চিম ও মধ্যভাগে। এতে বিশেষজ্ঞরা বলছেন, আগুন ছড়িয়ে পড়ার স্বাভাবিক প্রক্রিয়া এটি নয়। তাই এটি নাশকতা কিনা সে সন্দেহ জানিয়েছেন তারা। সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে রাত 1:52 সে খবর সামনে আসে রাত 2:08। ঘটনাস্থলে এসে 6 তলার পূব দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আগুনের দেখা মেলে পশ্চিমের 8 ও 9 তলাতে। সে আগুনে প্রায় পুড়ে গেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ছাড়াও 7 থেকে 9 তলার প্রায় সব কয়টি মন্ত্রণালয় বিভাগের কক্ষ। এই ঘটনাকে নাশকতা মনে করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা করব। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগুন ছড়িয়ে পড়ার ধরন শর্ট সার্কিটের নয়, পেছনে থাকতে পারে অন্য কোনো ঘটনা। একটা ইম্পর্টেন্ট জায়গায় যে 3টা জায়গায় একত্রে আগুন, এটা কিন্তু ইট ইন্ডিকেটস সামথিং, ইট গিভস ইউ দি ক্লুজ সামথিং। 3 জায়গায় একত্রে আগুন লেগেছে, দ্যাট ইন্ডিকেটস দি arson fire or the incendiary fire or the intentional fire. তবে প্রায় 6 ঘন্টা ধরে জ্বলা এই আগুন কিভাবে, কি কারণে লাগলো তা জানতে এখন ঘটনা তদন্ত শেষের অপেক্ষা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি। এ সময় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করা হলে তদন্তের পর জানা যাবে বলেও জানান। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। আগুন লাগার ঘটনার সর্বশেষ কি তথ্য রয়েছে সচিবালয় থেকে? এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। সকাল থেকে তিনি সেখানে রয়েছেন। হাসিব মাহমুদ শাহ, এরই মধ্যে অনেকগুলো প্রশ্ন এসেছে, নাশকতা কিনা সেটি নিয়েও বিশ্লেষণ হচ্ছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটু জানাবেন সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর ভেতর থেকে কোনো খবর পাচ্ছেন আলাদা করে? বাসার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি যে কমিটি গঠন করা হয়েছে সেটি পেয়েছি, এবং 7 সদস্যের কমিটির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম, ওনাকে প্রধান করে এই কমিটিটি গঠন করা হয়েছে। এছাড়া রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একজন, স্থানীয় সরকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছে। যেহেতু সচিবালয়টাকে ইডেন ডিভিশন বলা হয় গণপূর্ত মন্ত্রণালয়ের, এবং সেখানে এই ভবনগুলো তারাই দেখাশোনা রক্ষণাবেক্ষণ করেন, সেহেতু সেই হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছে। এই 7 সদস্যের কমিটিকে 3টি বিষয়ের উপরে জোর দিতে বলা হয়েছে। প্রথম, যে সংগঠিত অগ্নিকাণ্ডের উৎস, কারণ, কোথা থেকে আগুনটা লাগলো এবং এটার কারণটা কি, সেই বিষয়ে কার্যপরিধিতে বলা হয়েছে। অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটনের জন্য বলা হয়েছে, এবং একই সাথে এই দুর্ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে সেক্ষেত্রে তাদের কোনো সুপারিশ রয়েছে কিনা। কমিটি প্রয়োজনে অন্য কাউকে যদি সংশ্লিষ্ট মনে করে তাকে তাদের কমিটিতে প্রয়োজনে নিতে পারবে, এবং 7 কর্মদিবসের মধ্যে এই রিপোর্ট দিতে তাদেরকে বলা হয়েছে। মোহাম্মদ ইমরান হোসেন, সিনিয়র সহকারী সচিব মন্ত্রিপরিষদ বিভাগের, ওনার স্বাক্ষরিত এই চিঠিতে এই কথা বলা হয়েছে। এবং 7 কার্যদিবস যদি আমরা হিসেব করি তাহলে জানুয়ারির 6 তারিখের মধ্যে এই তদন্ত প্রতিবেদন এই কমিটি দিবে বলে আশা করা যাচ্ছে। পরবর্তীতে হয়তোবা তদন্ত কমিটির রিপোর্ট আসবে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ হবে হয়তো। কিন্তু একটি বিষয়, ভেতরে যারা গেছেন কি দেখেছেন, ভেতরে কোথায় কোন মন্ত্রণালয়ের কতটা কি ক্ষতি হলো, সব মিলিয়ে কোনো তথ্য পাচ্ছেন? ভেতর থেকে তো অনেকে বেরিয়েও এসেছেন, উপরে কি দেখে আসলেন তারা? বাসার আমরা কথা বলেছিলাম যে 7 নম্বর ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা কর্মচারীর সাথে তারা যেটি জানিয়েছেন যে ওই ভবনটিতে তারা প্রবেশ করতে পারেননি, কারণ
তারা হলো তারা এই ভবনটি আইনশৃঙ্খলা রক্ষার যে বাহিনী সদস্য তারা আসলে সেটিকে ঘিরে রেখেছেন এবং সেই ঘিরে রাখার ফলে যেটি হয়েছে যে তারা সেই মিনিস্ট্রিতে তারা কিন্তু ঢুকতে পারেননি, কিন্তু দূর থেকে তারা আসলে দেখেছেন যে ভবনটির পাশে প্রচুর মানে গরম রয়েছে। কারণ হলো যে 6 ঘন্টা 7 ঘন্টা ধরে ভবনটি একাধারে জ্বলতে ছিল, সেহেতু প্রচুর গরম রয়েছে। এবং আমাদের সাথে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ফায়ার সার্ভিসের যেই প্রধান কার্যালয় বঙ্গবাজারের সেখানে। এই মুহূর্তে সেখানে জানা যায় যেই খবর আমরা পাচ্ছি যেই ফায়ার কর্মী নয়ন মারা গেছেন এই সচিবালয়ের আগুন নিবারণের ক্ষেত্রে তিনি পাইপ টানছিলেন রাস্তার এপাশ থেকে ওপাশে, তার জানাজা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি যাব সেখানে। আল্লাহু আকবার। Allahu Akbar. اللهم اغفر لحينا ميتنا شاهدنا غائبنا كبير صغيرنا كبير ذكر أو أنثى اللهم من أحييته مني فتوفني ومن توفيت فتوفه على برحمتك يا أرحم الراحمين. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. মাত্র 2 বছর আগে নয়ন ফায়ার সার্ভিসে যুক্ত হয়েছিলেন। 2 বছর তার চাকরির বয়স। আজ সড়ক দুর্ঘটনায় বলতে গেলে, কারণ ফায়ার সার্ভিসের যেই পাইপটি তিনি সচিবালয়ের ভেতরের পানির সংযোগ ঠিকমতো না পাওয়ায়, পানির যোগান না পাওয়ায় উল্টো পাশের ওসমানী স্মৃতি মিলনায়ন থেকে মিলনায়তনের যে রিজার্ভ ট্যাঙ্ক সেখান থেকে পানি আনতে যেয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার সার্ভিস কর্মী নয়ন। তার জানাজার চিত্র আমরা দেখছিলাম। আমি সরাসরি আবার চলে যাব সহকর্মী হাসিব মাহমুদ শাহর কাছে। এই মুহূর্তে তিনি সচিবালয়ে রয়েছেন। হাসিব মাহমুদ শাহ, আপনি যে তথ্য দিচ্ছিলেন যে ভেতরের থেকে যারা বেরিয়েছে বা ভেতর থেকে যে খবর পাওয়া যাচ্ছিল, জি বলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের কোনো এখনো কুলকিনারা পাওয়া গেল কিনা? আলাদা আলাদা জায়গায় আগুন জ্বলছে, তাও 2টি ফ্লোরে। এক জায়গায় দেখা যাচ্ছে 6 তলায় আগুন জ্বলছে, আরেক জায়গায় দেখা যাচ্ছে 8 তলায় আগুন জ্বলছে। করিডোর ধরে যদি আগুন স্প্রেড আউট হয়, ছড়িয়ে পড়ে, সেটা তো একই ফ্লোরে হওয়ার কথা। বাশার, আপনার শেষ প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই যে আমরাও যারা সাধারণ মানুষ তারা কিন্তু এক জায়গায় যদি আগুন ধরে সেটি ধীরে ধীরে পাশের জায়গাগুলোকে শেষ ছড়িয়ে পড়ে, কিন্তু এই সচিবালয়ের আগুনটিতে কিন্তু একটি ভিন্নতা দেখা গিয়েছে এবং সেই ক্ষেত্রেই মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে কিভাবে আসলে এটি সম্ভব হলো। আর একটি বিষয় হলো যে মঙ্গলবার কিন্তু সচিবালয় বন্ধ হওয়ার পর বুধবার দিন কিন্তু বন্ধই ছিল, সরকারি 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে কিন্তু বন্ধই ছিল। সেক্ষেত্রে ওই রাতের বেলা তো ওখানে সচিবালয় কেউই ছিল না, সেক্ষেত্রে কিভাবে আগুনের এই একই জায়গা মানে একই ভবনের মধ্যে 2টি জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এটি আসলে তদন্ত কমিটি হয়তো বা ভালো বলতে পারবেন। কারণ ওই সময় সচিবালয়ে আমরা কর্মকর্তা কর্মচারীদের যাদের সাথে কথা বলছি তারা কিন্তু বলেছেন গত 3রা নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে কিন্তু একটা অফিস আদেশ জারি করা হয়েছে, বিকেল 5টার পর কারো যদি থাকতে হয় সেক্ষেত্রে জননিরাপত্তা বিভাগকে কিন্তু চিঠি দিয়ে অবহিত করতে হবে এবং তাদের অনুমতি সাপেক্ষে থাকা যাবে। সেক্ষেত্রে মঙ্গলবার অফিস শেষ হওয়ার পর মঙ্গলবার রাত, বুধবার সকাল, বুধবার রাত মানে কারোই থাকার কোনো সম্ভব নয়। সেক্ষেত্রে যদি কেউ থেকে থাকে আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত যে বাহিনীর সদস্যরা তারা ছিলেন। এখন তারা এই সচিবালয়ে পাহারা দেন সবসময় এবং সন্ধ্যার পর যখন কর্মকর্তা কর্মচারীরা চলে যান তারা কিন্তু প্রতিটি ফ্লোরে যান, কেউ আসলে আছেন কিনা, কোনো রুমের দরজা খোলা আছে কিনা সেগুলো কিন্তু আবার জননিরাপত্তা বিভাগকে রিপোর্ট করতে হয়। সেক্ষেত্রে এইটি একদমই নিশ্চিত করে বলা যায় যে এই পুরো ভবনটি কিন্তু নিরাপত্তা নিশ্ছিদ্র নিরাপত্তাই ছিল।
সেক্ষেত্রে এই ঘটনাটি যেভাবে ঘটলো সেটি আসলে কিভাবে ঘটলো সেটির তদন্ত কমিটির রিপোর্ট, ফায়ার সার্ভিসের রিপোর্ট বা অন্যান্য যদি এছাড়া অন্য কোনো কমিটি গঠন করে সেই রিপোর্টই আসলে বিষয়টি উঠে আসবে। তবে মানুষের মনে যে সন্দেহটি হয়েছে, যেটি 6 তলা এবং 8 তলা ভিন্ন ভিন্নভাবে আগুন একই সময় কিভাবে লাগলো, সেই বিষয়টা কিন্তু আসলে একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে কেন। হাসিব হচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এর আগে ফায়ার সার্ভিসের একজন পরিচালক তিনি আমাদের সাথে ছিলেন, অনেকগুলো প্রশ্ন তিনি উত্থাপন করেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছেন। একটি বিষয়, সচিবালয়ে তো আপনি দীর্ঘদিন ধরে যাতায়াত করেন, সংবাদ সংগ্রহ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে ফায়ার সার্ভিস যাদের অধীনে, সেখান থেকে বিভিন্ন সময় অগ্নি নিরাপত্তা, অগ্নি ঝুঁকি কমানো নেওয়া নীতিমালা, বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। সচিবালয়ের বিল্ডিংগুলোকে অগ্নি ঝুঁকি কমানোর জন্য, অগ্নি নিরাপত্তা বাড়াতে কি করা হয়েছে, কি ছিল সেখানে? বাসার আমরা দীর্ঘদিন যারা গণমাধ্যমের কর্মীরা এখানে আসা যাওয়া করি, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের এই ধরনের ব্যবস্থাপনা দেখিই নেই। কোনো ধরনের ফায়ার হাইড্রেন্ট, স্মোক ডিটেক্টর বা সরাসরি পানির কোনো রিজার্ভার তৈরি করা হয়েছে অগ্নি নির্বাপনের জন্য, এটি আমাদের চোখে পড়েনি, আমরা কখনো এটি দেখিনি। ফায়ার হাইড্রেন্ট আমি নিশ্চিত করে বলতে পারি সচিবালয়ে একটি ফায়ার হাইড্রেন্ট নেই। স্মোক ডিটেক্টর আমাদের কোনো রুমে কিন্তু চোখে পড়েনি। যে এই যে ভবনটির কথা বলছেন সেই ভবনে একটি স্মোক ডিটেক্টরও কিন্তু আমরা দেখতে পাইনি। সেক্ষেত্রে অগ্নি ঝুঁকি কমানোর জন্য যে বিষয়টা, সেটি কিন্তু কোনো সরকারের আমলেই সচিবালয়কে, এটি রাষ্ট্রের প্রধানকে পেয়ে সেটি কোনো উদ্যোগ কখনোই গ্রহণ করা হয়নি। সেক্ষেত্রে একটি চরম ব্যর্থতা বা উদাসীনতা কিন্তু এখানে একদম স্পষ্ট, যে এখানে মানে এই অগ্নিকাণ্ডের বিষয়ে যে আগাম সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা, সেটি আসলে কখনোই কিন্তু নেওয়া হয়নি, যার ফলে এই ধরনের এত বড় দুর্ঘটনা ঘটেছে। আর আমাদের ভিতরে যারা সহকর্মীরা গিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়, তাদের সাথে যে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু 7 নম্বর ভবনের যারা রয়েছেন তারা কেউই ওই ভবনে প্রবেশ করতে পারেননি, এবং ওই 2 তলা 3 তলা 4 তলা যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই ভবনের কেউ কিন্তু প্রবেশ করতে পারেননি। কারণ হলো গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেই ভবনটি কিন্তু এখনো কর্ডন করে রেখেছে, এবং ওই ভবনটিতে এখন কোনো বিদ্যুৎ বা পানির সংযোগ এই মুহূর্তে নেই। একই সাথে পাশের যে ভবন 7 নম্বর ভবন, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে, সেই ভবনটিও কিন্তু 20 তলা, এই ভবনটিতে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, কিন্তু ভবনটি কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সেই ভবনটিতে গিয়েছেন, কিন্তু সেখানে কাজকর্ম খুবই সামান্য পরিসরে হচ্ছে, কারণ বিদ্যুৎ না থাকার কারণে স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। এবং উপরের তলার যে ফ্লোরগুলো রয়েছে 15, 16, 18, 20 বা 10-12 তলার, সেখানে আসলে কর্মকর্তা কর্মচারী এত উপরে হেঁটে ওঠার জন্য আসলে তাদের জন্য মানে স্বাভাবিক না হওয়ায় সেজন্য তারাও উপরে না উঠে অনেককেই আমরা দেখেছি যে কিছু সময় পরেই সচিবালয় থেকে কিন্তু দুপুর 12টা-1টা নাগাদ তারা বের হয়ে এসেছেন। আমরা জানতে চেয়েছি তাদেরকে অফিস ছুটি ঘোষণা করেছি কিনা, তারা বলছেন না, অফিস থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দীর্ঘ সময় বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাসায় ফিরে যাবেন। 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের সূত্রে সচিবালয়ে আসলে কার্যক্রমের ছন্দপতন, একটা হযবরল পরিস্থিতির কথা আপনি বলছিলেন। আমরা যাবো এই সংক্রান্ত অন্যান্য খবরে। সচিবালয়ের 7 নম্বর ভবনে মধ্যরাতে লাগা আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 6 থেকে 9 তলা পর্যন্ত। এতে বেশি ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি সহ প্রয়োজনীয় কাগজপত্র। সচিবালয়ের এই 7 নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আগুনে স্থানীয় সরকার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ক্ষতিও অনেক বেশি হয়েছে বলে জানা গেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ 3য় তলায় থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা কম বলছেন উদ্ধারকর্মীরা। আগুনের ঘটনাটি নাশকতা কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ভিতরে এখন তো প্রবেশ করতে পারিনি, এখন ভিতরে গেলে বুঝতে পারবো যে কোন পর্যায়ে কি হয়েছে। গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যায়, তাহলে দেশের একটা বড় ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কি ক্ষতি হয়েছে আমরা এখনো বুঝতে পারিনি। সচিবালয়ের আগুনের ঘটনায় অতিরিক্ত সচিব আব্দুর রহিমকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটিতে অতিরিক্ত সচিব আব্দুর রহিম ছাড়াও রয়েছেন জননিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব ইমরান হোসেনের সই করা এই অফিস আদেশে এসব তথ্য দেওয়া হয়েছে। গতরাতে সচিবালয়ের যুব, ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, শ্রম কর্মসংস্থান, অর্থ এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের নানা বিভাগে আগুন লাগে। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র। আমরা এই মুহূর্তে সরাসরি যেতে চাই ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে, যেখানে নিহত ফায়ার কর্মীর জানাজা শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাব সেখানে। অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। এর বয়সও ছিল খুবই কম, 24 বছর বয়স, মাত্র 2 বছর যাবত। আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কিরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল আর একটা এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে পোস্টিং হয়ে আসছে। তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তার স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তা আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবর আযাব মাফ করেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। স্যার, একটা প্রশ্ন উঠতেছে স্যার, যে যখন এরকম আগুন লাগে স্যার, ওই জায়গাটা নিরাপত্তা না দিয়ে স্যার ট্রাক কেন স্যার ওই রাস্তায় গেল? একটা এটা ব্যর্থতা কিনা, আর একটা স্যার হচ্ছে যে আগুন নেভাতে স্যার 6 ঘন্টার সময় কেন লাগলো? এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আর একটা জিনিস হলো যে আগুনের নিবারণের কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপর নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে। কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে। সূত্রপাতটা কিভাবে হয়েছে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। দুজন উপদেষ্টা, ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা মানে সদস্য, প্রথম সারির সদস্য, তারা দুজন পোস্ট দিয়েছেন যে এটা হলো ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনার কাছে কি এরকম কোনো কিছু মনে হয় কিনা? আমি ইনভেস্টিগেশনের আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনে ইনভেস্টিগেশন টিম করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। সম্প্রতি তো স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনা দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা 5টার অফিস আওয়ারের পরে যেন সচিবালয় কেউ অবস্থান না করে। তারপরেও এই ধরনের ঘটনা এটার ভিতরে তো কেউ শিশু তো 5টার পরে তো কেউ অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিং এ তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। আপনি যেহেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধান স্যার, সেই জায়গা থেকে আপনার কাছে জানার আগ্রহটা স্যার, প্রাথমিকভাবে আপনারা কোনো ক্লু পেয়েছেন? প্রাথমিকভাবে আমরা ধরেন ওই হয় কি প্রাথমিক ক্লু আমি আপনারা একটা বললাম, পরে দেখা যায় ওইটা প্রমাণিত হল। এই জন্য আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরে আমার মনে হয় বলাটা ভালো, যেহেতু আমি যদি হ্যাঁ একটা বলি আপনি সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দিয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরো জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা ই চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নের দরকার হবে। অ্যাকচুয়াল কিভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো, আমরা অবশ্যই জানাবো। এটা বলতে পারবো যে স্যার আমরা গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত কোনো সূত্রপাত সম্পর্কে কোনো কিছু জানতে পারিনি। আপনার গণমাধ্যম না পেলে আমরাও জানতে পারিনি, বলবেন যে আমিও তো জানতে পারিনি এখনো। আপনারা যদি জানেন তা আমরা বলতে পারেন, বাট আমি তো জানতে পারি নাই দেখি আপনারা বলতে পারতেছি না। এইগুলি সবকিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে, কিন্তু এরা তো কাজ করছে। আপনি ধরেন সেই সময় তো যেসব কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিভানো হলো মেইন,
সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না, এই দিকে তো খেয়াল রাখবে। আমি এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না, এটা আমি না হয়তো এই যে ছেলেটা চলে গেল সবচেয়ে বেশি তো ধরেন ওর মা বাবা, অনেকে অনেক সময় কিন্তু আস্তে আস্তে বলে, কিন্তু মা বাবা কিন্তু সহজে বলতে পারবে না, তার সন্তান কিন্তু সে বলতে পারবে না। আমরা আপনারা দেশে আমরা হয়তো একসময় ভুলে দেব, কিন্তু তার সন্তান কিন্তু বলতে পারবে না। অনেক কথা বলতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে, কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে না। এবং এই তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে, ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করবেন ওর জন্য, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওর কবরাজা মাফ করে, আল্লাহ যেন ওর বেহেশত নসিব করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আগে সেখানে সম্পন্ন হয়েছে নিহত ফায়ার কর্মী নয়নের জানাজা। ফায়ার সার্ভিসের এই পুরো বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে ট্রাক যেটি তাকে চাপা দিয়েছে সেই ট্রাকটি আটকাতে না পারা অবশ্যই ব্যর্থতা, কারণ তখন ওই রাস্তায় ট্রাক চলার কথা ছিল না, সেটিকে বন্ধ করা উচিত ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে সেই কথা কিন্তু বলেছেন। 6 ঘন্টার বেশি সময় ধরে পুড়ল সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ভবনের 6 তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাক চাপায় নিহত হয়েছে এক ফায়ার সার্ভিস কর্মী। বৃহস্পতিবার মধ্যরাত পুড়ছে সচিবালয়ের 7 নম্বর ভবন। রাত 1:52 আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে। সূত্রপাত 6 তলার একটি কক্ষে। 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরও 7টি। ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে ভবনের আগুন। পরে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়ায় 19-এ। সচিবালয়ের 7 নম্বর ভবনে আছে যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রয়েছে শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। অনেক ফাইল আছে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট এবং সড়কের যে জিওবি প্রকল্প সময়ের ফাইল আছে, ওগুলা কি অবস্থা ভিতরে না গেলে বুঝতে পারবো না। আগুন লাগলে ধারণা করতেছি হয়তো পুড়ে গেছে আর কি। অফিসের ফাইল, ডকুমেন্টস, আপনার যত কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো সবগুলোই একটা পড়ার আশঙ্কা করতেছি আমরা। প্রথমে ভবনের পশ্চিম দিকে আগুন লাগলেও পরে আগুন দেখা যায় পূর্ব দিকে। এরপর আগুন লাগে ভবনের মধ্যভাগেও। পর্যায়ক্রমে এমন আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি, বাট এটা হতে পারে। 211 জন ফায়ার সার্ভিস কর্মীর চেষ্টায় সকাল 8:05 নিয়ন্ত্রণে আসে আগুন। তাদের সঙ্গে যোগ দেন সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয়ও হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। এদিকে পানির লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় প্রাণ গেছে ফায়ার সার্ভিস কর্মী সুহানুজ্জামান নয়নের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ের এই আগুন 6 ঘন্টায় কেন নেভানো গেল না? ভিন্ন ভিন্ন জায়গায় একই সময় আলাদা আলাদা ফ্লোরে কেন আগুন জ্বলল? নানান প্রশ্ন তৈরি হয়েছে, সন্দেহ দানা বেঁধেছে। আলোচনা করতে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমদ খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আসতে চাই, যে প্রশ্নটি সন্দেহের বিষয়টি তো আপনি শুনেছেন, সেই প্রশ্নে আসবে পরে, কিন্তু তার আগে 6 ঘন্টার মতো সময় কেন লাগতে পারে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় আগুন নেভাতে? কোনো দাহ্য পদার্থ তো ছিল না। জনাব আলী আহমদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে?
খুব সম্ভবত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমদ খান, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক। আমরা তার কাছে আবার ফিরব, তার অভিজ্ঞতা থেকে অনেকগুলো প্রশ্নের সমাধান আমরা বা ব্যাখ্যা জানতে চাইবো। এই মুহূর্তে তার সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যাচ্ছি এ সংক্রান্ত অন্যান্য খবরে, ফিরে এসে আবার চেষ্টা করব তার সাথে কথা বলার। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিস এক কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, নিহত ফায়ার সার্ভিসের কর্মীর নাম সোহানুজ্জামান নয়ন। ভোরে পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত নয়ন 2022 সালে চাকরিতে যোগ দেন, তার বাড়ি রংপুরে। এদিকে এই ঘটনায় আহত হাবিবুর রহমানও ফায়ার সার্ভিসের কর্মী। এই ঘটনায় ট্রাক চালককে এরই মধ্যে আটক করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয়ের 5 নম্বর গেট প্রথমে খুলে দেওয়া হয়, পরে বাইরের অপেক্ষায় থাকা কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশের সুযোগ পান। এদিকে আগুনের ঘটনার পর থেকে সচিবালয়ের 6 ও 7 নম্বর ভবনে নেই বিদ্যুৎ সংযোগ। এতে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করলেও বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। এর আগে আগুন লাগার ঘটনায় সকালে সচিবালয়ের সব গেট বন্ধ রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গেটের সামনে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। এদিকে সকাল 9টায় অফিস শুরুর কথা থাকায় 8:30 থেকে সচিবালয়ের সামনে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু প্রবেশের অনুমতি না পাওয়ায় বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন। পরে সকাল 9টা থেকে 5 নম্বর গেট খুলে দিলে তারা দীর্ঘ লাইন ধরে সচিবালয়ে প্রবেশ করেন। সচিবালয়ের আগুন নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর জানতে এখন আমাদের সাথে সরাসরি আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আসতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে একই ভবন, দীর্ঘ ভবনের 2 জায়গায়, তাও 2টি ফ্লোরে, এক জায়গায় 6 তলা থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে, আরেক জায়গায় 8 তলা থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। আমরা যদি ধরেও নিই যে করিডোর ধরে আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু 2টি তলায় আলাদা আলাদা কেন এবং অনেক ব্যবধান, এটি নিয়ে অনেক সন্দেহ দানা বেঁধেছে। আপনার ব্যাখ্যা কি? না, সচিবালয় একটা আমাদের গুরুত্বপূর্ণ সুরক্ষিত স্থাপনা, আমাদের যেটাকে আমরা বলি কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। এই কেপিআই এর জন্য কিন্তু আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য নীতিমালা থাকে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়া হয়। আসলে এখানে আপনি যেটা বললেন যে আগুনের সূত্রপাত বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন, সেখান থেকে আমরা নাশকতা আছে কিনা দেখতে। আগুন কিন্তু বিভিন্ন ভাবে লাগতে পারে। একটা হতে পারে আপনার এই ন্যাচারালি আগুন লাগে, আমরা অনেক সময় দেখেছি। তারপর আমরা এখানে হয়তো কোনো ফ্যাক্টরিতে অপারেশনের সময় আগুন লাগতে কাজের সময় এবং কেউ আগুন লাগিয়ে দেয়। এটা হলো আগুনটা যখন লেগে যায় গভীর রাতে, তখন কেউ ইলেকট্রিক্যাল লোডও ছিল না, কিন্তু বিভিন্ন জায়গায় আগুনটা লেগে গিয়েছে। সেটাই কিন্তু একটা আমাদেরকে একটা কনসার্ন যে আগুনটা নাশকতা কিনা। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে বিভিন্ন জায়গায় আমরা যখন কাজ করেছি, গার্মেন্টস সেক্টরে আমি দেখেছি লাগানো আগুন যেগুলো হয় এগুলো বিভিন্ন জায়গা থেকে লেগে থাকে, পরবর্তীতে কিন্তু এগুলো এনকোয়ারিতে ধরা পড়া। যেহেতু একটা আমাদের কেপিআই এবং কেপিআই কিন্তু একটা দিন দেখতে হবে, কিন্তু এখানে যদি আগুন যদি সাবোর্টেজ করে থাকে, কিন্তু আমাদের কেপিআই কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে। এখনকার বিরতির সংবাদ দুপুরের পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরো বিস্তারিত সংবাদ